নমস্কার বন্ধুরা, আজ পুরী ভ্রমণের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা চলে এসেছি ভোর 4টের সময় একেবারে রেডি হয়ে মন্দিরে পুজো দেব বলে। পুরো পৌষ মাসটা ধরেই এই একটা মাস ভোর 4টের সময় মন্দিরের গেট খুলে যায়। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই দেখাতে পারলাম না। জগন্নাথ দেবের দর্শন আর পূজা সেরে খাওয়া দাওয়া সারলাম আমরা। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখতে। হোটেলের পাশেই ছিল জগন্নাথ দেবের আর একটি মন্দির, তবে সেই মন্দিরের দরজা খোলা না পাওয়াতে আমরা গোশালায় ঘুরে আসলাম। তারপরে গেলাম মা বিপত্তারিণীর মন্দির দেখতে। এই মন্দিরে মা কালী পূজিত হন, আর এই মায়ের রূপ অবর্ণনীয়। এই মন্দিরের ভিতরেই ধাগা প্রসাদ আপনারা পেয়ে যাবেন। এই মন্দির থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি আর পিসির বাড়ি দেখতে, তবে ওই বাড়িগুলির দরজা কিন্তু বন্ধ থাকে। তারপরেই চলে এসেছিলাম ওমকারেশ্বরের মন্দিরে। এই দেখুন, এখানে বিশাল বড় নন্দী বসে আছে। এখানে আসার পরেই মন্দিরের ভেতরে অসাধারণ সব দৃশ্য দেখতে পাবেন। কোথাও রাম লক্ষ্মণ সীতা হনুমান এরা পূজিত হচ্ছেন, আবার কোথাও মা দুর্গাকে পূজন করা হচ্ছে। এই মন্দিরের ভিতরে আছে খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম, যাতে প্রচুর মাছ, এবং মাছগুলো ভীষণ বড় বড়। তাছাড়াও আছে অনেক বছর আগেকার কচ্ছপ। কচ্ছপগুলোর গাগুলো এত সুন্দর, দেখুন মনে হচ্ছে একদম যেন নকশা করা। প্রথমে আমি ভেবেছিলাম কচ্ছপগুলো মনে হয় মৃত, পরে বুঝলাম না, এগুলো মৃত নয়। খুব আস্তে আস্তে এরা চলাফেরা করে এবং মুখটাকে আস্তে আস্তে ভিতরে ঢোকায় এবং বের করে। যেহেতু এদের অনেক বয়স হয়ে গেছে, তাই এরা এত আস্তে চলাফেরা করছে। তবে অ্যাকুরিয়ামে একটা কচ্ছপ নয়, অনেক কচ্ছপ ছিল। এই মন্দিরের বিশেষত্ব হলো 108টি শিবলিঙ্গ। আমার চ্যানেলে এর আগেই 108 শিবলিঙ্গের ভিডিও আমি ছেড়েছি, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তবে প্রত্যেকটি শিবলিঙ্গ কিন্তু এক একটি নামে পূজিত হয়। তবে মন্দিরের ভিতরে শিবলিঙ্গগুলি সারিবদ্ধভাবে স্থাপন করা আছে। প্রত্যেকটি শিবলিঙ্গ ভিন্ন ভিন্ন নামের। মন্দিরের ভিতরে ঢুকে আপনি কাকে ছেড়ে কাকে দেখবেন নিজেও বুঝতে পারবেন না। তবে একটা কথা বলে রাখি, যারা অল্প সময় হাতে নিয়ে পুরী ভ্রমণে আসবেন, তারা ভোরবেলায় একেবারে জগন্নাথ দেবের দর্শন করে পুজো সেরে অটো বা টোটো বুক করে চলে আসবেন সাইট সিনে। যদি 7টা থেকে 7:30টার মধ্যে আপনারা সাইট সিনে বের হতে পারেন, তবে সাইট সিন সেরে আপনারা সমুদ্র স্নানটাকেও সেরে নিতে পারবেন। এই মন্দিরের ভিতরে ছিল বিশাল বড় এক কাঠের চাকা, সবাই ঘোরাচ্ছিল, আমিও একটু ঘুরিয়ে নিলাম। দুপাশে জঙ্গল, আর মাঝখান থেকে সরু রাস্তা দিয়ে চলে আসলাম গুপ্ত বৃন্দাবনে। এখানে আছে মহাপ্রভুর বিশাল বড় একটা স্ট্যাচু। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়কার লীলাগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়াও আছে এখানে সুন্দর একটি মন্দির। এখানে আপনাদের আসলে ভীষণ ভালো লাগবে। তাছাড়াও বিশাল বড় বড় গাছ আছে, আর এই গাছে রয়েছে অগণিত এবং অসংখ্য বানর। এখানেও কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা পূজিত হন। তবে এখানে আপনারা আসলে শ্রী চৈতন্যদেবেরও একটি ছোট্ট খুব সুন্দর মন্দির দেখতে পাবেন। তাছাড়া রয়েছে সখীদের নিয়ে নাচ গান, কালিয়া দমন, রাসমঞ্চ এবং রাধাকৃষ্ণের একটি ছোট্ট এবং খুব সুন্দর মন্দির। যেহেতু আমরা ফ্যামিলি সমেত এসেছিলাম, তাই সবাই এখানে ফটোও তুলেছিলাম। তৃতীয় দিনে যত জায়গায় ঘুরেছি, তার মধ্যে গুপ্ত বৃন্দাবনেই পার হেড 10 টাকা করে আমাদের টিকিট কাটতে হয়েছিল। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটি সংরক্ষিত বিখ্যাত ব্রিজ দেখতে। যে ব্রিজটি তৈরি হয়েছিল শুধুমাত্র বালি সিমেন্ট আর ইট দিয়ে, পাথর আর রড ছাড়াই বহু প্রাচীন এই ব্রিজটি তৈরি। এবার আমরা চলে এসেছি পুরীর একমাত্র বুদ্ধ মন্দির দেখার জন্যে। খুব সুন্দর কারুকার্য করা এবং দুই দিক থেকে ফুলের বাগান, খুব সুন্দর। তবে আমরা যে সময় গিয়েছিলাম মন্দিরে কিন্তু তালা পড়ে গিয়েছিল, আমরা সব কিছু ভালোভাবে দেখতে পারিনি। তবে গেটের বাইরে থেকে উকি ঝুঁকি মেরে দেখলাম। সাইট সিন শেষ করে চলে আসলাম হোটেলে, আর হোটেলে এসে দেখলাম আমরা যে ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিয়েছিলাম উনি আমাদের প্রসাদ দিয়ে গেছেন। তবে জগন্নাথ দেবকে দেওয়া হয় 56 ভোগ, আমরা অত রকমের খেতে পারবো না, যেগুলো খেতে পারবো সেইগুলোই নিয়েছিলাম।
তার মধ্যে ছিল একটিতে মালপোয়া, আর সেগুলো ছিল অনেক পরিমাণে। আর একটিতে ছিল খিচুড়ি, এই খিচুড়িও কিন্তু অনেক পরিমাণ। আর একটি ছিল সবথেকে বিখ্যাত রাবড়ি। এই রাবড়ির টেস্ট আপনাদের বুঝিয়ে পারবো না যে এটা কেমন টেস্ট ছিল। যে খাবে একমাত্র সেই জানবে। হোটেলে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা বেরিয়ে গেলাম মন্দির চত্বরে। সেখানে পতাকা উত্তোলন হচ্ছিল সেটা দেখার জন্য, এবং সন্ধ্যারতি হচ্ছিল সেটাও দেখতে পেলাম। মন্দির চত্বরে সন্ধেবেলায় অগণিত ভক্তের ভিড় থাকে। তবে আপনারা যদি বিকেলবেলা মন্দির চত্বরে এসে বসেন, কখন সন্ধ্যা হয়ে যাবে কিছুই বুঝতে পারবেন না। আর আপনার মনও চাইবে না যে এখান থেকে উঠে অন্য কোথাও যাই। সন্ধেবেলায় আমরা চলে গিয়েছিলাম কিছু মার্কেটিং করার জন্য। মন্দিরের আশেপাশে আনাচে কানাচে অলিতে গলিতে প্রচুর দোকানপাট। নিমকাঠের জগন্নাথ বলরাম, জগন্নাথ বলরাম, এই যে সুভদ্রা। আচ্ছা, একজনের তো হাত নেই, সুভদ্রা হাতে। ঠাকুরের সঙ্গে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল ঠাকুরের পোশাক। তিনজনের জন্য 3টে চূড়া, 3টে ঘাগরা আর 3টে উত্তরীয়। দোকানদার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম কোন কাঠের মূর্তি সবথেকে ভালো হয়। উনি বললেন নিম কাঠের। আমি বললাম তাহলে নিম কাঠেরটা কী করে বুঝবো? তখন উনি বুঝিয়ে বললেন নিম কাঠের যে প্রতিমাগুলো আছে তাদের নাকগুলি লম্বা, আর অন্য অন্য কাঠের যে প্রতিমা তাদের নাকগুলি হয় বোচা। এবার আসলাম বিচে। রাতের সমুদ্র দেখুন কি উত্তাল আর কি বড় বড় ঢেউ। বিচে এসে খেলাম ছানা পোড়া আর মোহনভোগ, যেটা পুরীর বিখ্যাত খাবার। মিষ্টি মিষ্টি। আমার মেয়ে, ভাগ্নি, যা সবাই বিচে দাঁড়িয়ে আছে। ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমিও চলে গেলাম বিচের সামনে। সত্যি কথা বলতে কি, সমুদ্রের সামনে আসলে মনে হয় যেন সমুদ্র ডাকছে। তাই একদম জলের কাছে না গিয়ে আমিও থাকতে পারলাম না। দিনের বেলা সমুদ্রকে একরকম লাগে আর রাতের বেলা অন্যরকম। কোথাও বেড়াতে যাওয়ার মানে কি বলুন? বেড়াতে এসেছি মানেই একেবারে সকালবেলা থেকে যতক্ষণ না ঘুমাতে যাব রাতে ততক্ষণ পর্যন্ত ঘুরে বেড়াবো, তাই তো? আমরাও কিন্তু সেটাই করেছিলাম। একটু সময় নষ্ট করিনি, শুধু ঘুরেছি আর ঘুরেছি। তবে সন্ধ্যাবেলা বন্ধুরা আপনারা যদি বিচে আসেন আপনাদের আর হোটেলেও ফিরতে ইচ্ছা করবে না। বিচে তো প্রচুর দোকানপাট আছেই, তাছাড়াও বসেছে বিশাল বড় মেলা। আর এখানে আসলে প্রচুর মানুষজন, খাওয়া দাওয়া, কেনাকাটা, অসাধারণ একটা আনন্দের জায়গা। আজকের মতো তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।